আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য বিজ্ঞানের আরেকটি অধ্যায় নিয়ে এলাম। আজকে আমরা পড়ব হচ্ছে তোমার জীবজগতের বংশগতিকা। তাহলে দেখি অধ্যায়ে আমাদের প্রথমে তোমার কি বলছে, যে আমাদের চারপাশে যে অজস্র জীব বাস করে, এইসব জীব নিয়ে আমাদের জীবজগৎ। পৃথিবীব্যাপী বিশাল এক পরিবার। কারণ দেখো, আমাদের আশেপাশে কিন্তু অনেক ধরনের তোমার জীব বাস করে, মানুষ, তারপরে তুমি যদি রাস্তায় বেরো তুমি দেখতে পারো তোমার বিভিন্ন কুকুর দেখতে পারো, বিড়াল দেখতে পারো, বা আকাশে তুমি দেখতে পারো যে তোমার বিভিন্ন পাখি ওড়ে। সো এই সকল জীব নিয়ে আমাদের জীবজগৎ তৈরি হয়েছে। তাহলে দেখো, এই চ্যাপ্টারে আমাদের টোটাল 11টা সেশন আছে। তার মধ্যে আজকে আমরা প্রথম 5টি সেশন নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, আমাদের প্রথম এবং দ্বিতীয় সেশন, এই সেশনে কি বলা হয়েছে, যে প্রথমে তোমাদের একটি ছক পূরণ করতে বলা হয়েছে, যে শুরুতেই ভেবে দেখো তোমাদের আশেপাশে কত ধরনের জীব তোমরা দেখতে পারো, এবং সহপাঠীদের সঙ্গে তোমরা আলোচনা করো। মানে এটি একটি, যদি এটা তোমাদের ষান্মাসিক পরীক্ষা আসে তাহলে এটি একটি দলীয় কাজ হিসাবে আসবে। তাহলে দেখো, এখানে একটি তোমাদেরকে ছক পূরণ করতে বলছে, যে তোমাদের আশেপাশে তোমরা যে ধরনের জীব দেখো ওই জীবগুলো নিয়ে তোমরা আলোচনা করো। তাহলে দেখো, এই ছকটা আমরা তোমাদের জন্য তোমার পূরণ করে দিয়েছি। তাহলে দেখো, এই যে দেখো এই ছকটা, যে আমরা কিন্তু আমাদের আশেপাশে তোমার মানুষ দেখতে পারি, তারপরে তোমার স্পঞ্জ, অ্যামিবা, এইগুলো তোমার থাকে, ইস্ট। তারপরে দেখো তোমার চিংড়ি মাছ, আমরা যে মাছ খাই, হাঁস, বট গাছ, যে আমরা তোমার গাছ দেখতে পারি আমাদের আশেপাশে, ফড়িং, বেল গাছ, পাখি। তুমি যদি গ্রামে যাও তাহলে দেখবে যে সবগুলা জিনিসই তুমি দেখতে পারো। কিন্তু এখন শহর, এইগুলো যে যান্ত্রিক শহরে আমরা কিন্তু অত ধরনের জীব অথবা গাছপালা কিছু আমাদের আশেপাশে তো তোমার দেখতে পাই না। কিন্তু তুমি যদি গ্রামে যাও তুমি এই সব ধরনের প্রাণী তুমি দেখতে পারবে। যেমন তুমি ব্যাঙ দেখতে পারবা, তারপরে তুমি যদি কি বলে, তুমি জাম গাছ, তারপরে তুমি হচ্ছে লেবু গাছ, এই গাছগুলো তুমি প্রতিনিয়ত দেখতে পারবে। তাহলে এই ছকটা হচ্ছে আমাদের ওই যে প্রথম, যে আমাদের এখানে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটার অ্যান্সার। তোমরা এই ছকটা ভালোভাবে পড়ে নিও। এখানে দেখো, তুমি সব ধরনের প্রাণীর কথাই তোমার বলা হয়েছে, যে মহিষ, হরিণ, বিড়াল, শিয়াল, শামুক, তারপর তোমার হাতি, মাছ, ঝিনুক, কোরাল, কলা গাছ, বন মানুষ, বানর, সমুদ্র তারা ইত্যাদি। এখন দেখো, আমরা যদি আমাদের পরে দেখো তোমাকে কি বলা হয়েছে, বইয়ে আবার তুমি ফিরে আসলাম, যে উপরের ছকটা একটু ভালো করে লক্ষ্য করো। চেনা জীবগুলোর বৈশিষ্ট্যগুলো একটু মনে মনে চিন্তা করো। তাহলে দেখো, তুমি যদি একটা কুকুরের কথা তুমি চিন্তা করো, তাহলে একটা কুকুরের কি কি তোমার বৈশিষ্ট্য আছে তাই একটু তুমি মনে মনে তুমি চিন্তা করো, যে তোমার কয়টা চোখ আছে, কয়টা পা আছে, তারপরে তোমার কুকুরের শরীরটা তোমার দেখতে তখন কিরকম, কুকুরের লেজ আছে কি আছে না, না এরকম চিন্তা করো। তারপরে দেখো যে কি বলছে, এই একই ধরনের বৈশিষ্ট্য অন্য কোনো জীবের মধ্যে দেখা যায়। তাহলে দেখো, কুকুরের সাথে যদি তুমি বিড়ালের অনেকগুলো মিল আছে, তুমি বলতে পারো যে তুমি দুটা চোখ আছে, তারপরে তোমার একটা লেজ আছে, যা কিন্তু আবার তোমার মানুষের নেই। সেভাবে তুমি বিভিন্ন জীবের মাঝখানে একটা তুমি তুলনা বা তুমি মিল চিন্তা করে দেখতে পারো। তারপর কি বলছে দেখো, এই বৈশিষ্ট্যের মধ্যে অনেক কিছু বিবেচনা নিতে পারো। যেমন ওই জীবগুলো তোমার নিজের খাবার নিজে তৈরি করতে পারে কিনা, এই জিনিসটা কিন্তু তোমার খুব ইম্পর্টেন্ট জানা। আমরা কিন্তু একটা জিনিস ছোটবেলায় তোমার পড়ে আসি, যে একমাত্র গাছ হচ্ছে তোমার নিজের খাবার নিজে তৈরি করে, কিন্তু অন্যান্য প্রাণী কিন্তু তোমার নিজের খাবার নিজে তোমার তৈরি করে না। ওটা হচ্ছে তোমার গাছের দ্বারা যে তুমি তৈরি করা, ধরো তোমার ফল মূল শাকসবজি, এগুলো কিন্তু আমরা খাই। তো আমরা কিন্তু নিজের খাবার নিজে তোমার তৈরি করি না। তারপরে দেখো, আরো কিন্তু বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে, যেমন খাবার গ্রহণ এবং পরিপাকের ধরন নিয়ে বলা হয়েছে, আকার আকৃতি, ওই যে তোমার কুকুরটা বা তোমার বিড়ালটা তোমার দেখতে তোমার কিরকম শেপের, তারপরে হাঁটতে বা সাঁতরাতে পারে কি না, হ্যাঁ কুকুর আর বিড়াল এরকম সাঁতরাতে পারে, হাঁটতে পারে, গায়ে লোম আছে কিনা, হ্যাঁ কুকুর বিড়ালে কিন্তু আমার তোমার দুইটা প্রাণীরই গায়ে লোম আছে। তারপরে দেখো তোমার কি বলা হয়েছে যে নিজের আলোচনা করে, এটা হচ্ছে একটা তোমার দলীয় কাজ, যে তোমার নিজের আলোচনা করে যেই প্রাণীগুলো তুমি চিহ্নিত করার ট্রাই করবা, ওই প্রাণীগুলার বিভিন্ন তুমি বৈশিষ্ট্য তুমি শনাক্ত করো। তাহলে দেখো, এটা হচ্ছে তোমাদের ছক 2, যে জীবের বৈশিষ্ট্য, একটা জীবের নাম দিবা, ও নিজের খাবার তৈরি করতে পারে কিনা, তারপর তোমার ওই জীবের তুমি নামটা এখানে দিয়ে দিতে। তাহলে দেখো, এই ছকটা আমরা তোমাদের জন্য কমপ্লিট করে দিয়েছি। দেখো, এটাই যে উদাহরণ বলছে, যে
নিজের খাবার নিজে তৈরি করতে পারে। হ্যাঁ, এরকম শৈবাল, বটগাছ ইত্যাদি। কারণ যে দেখো আগে বলছিলাম যে একমাত্র যারা তোমার সবুজ উদ্ভিদ বা উদ্ভিদ বললেই যে তারা হচ্ছে নিজের খাবার নিজে তোমার তৈরি করতে পারে, প্রাণী কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। তারপরে দেখো আরেকটা বৈশিষ্ট্য হতে পারে যে তোমার পরিপাকতন্ত্র আছে কিনা। পরিপাকতন্ত্র আছে কিনা এরকম জীবের উদাহরণ কি কি হতে পারে? মানুষ, কৃমি, কেঁচো ইত্যাদি। এবং পরিপাকতন্ত্র নাই, এটাও কিন্তু একটা তোমার বৈশিষ্ট্য। কারণ অনেক প্রাণীরই অনেক জীবেরই দেখবা তোমার পরিপাকতন্ত্র নাই। ওটা হচ্ছে কি আম গাছের পরিপাকতন্ত্র নেই, এবং শৈবাল এসব কি বলে গাছপালার বিশেষ করে পরিপাকতন্ত্র অনুপস্থিত থাকে। এবং খাদ্য গ্রহণ শোষণের মাধ্যমে করে, তা হচ্ছে ইস্টার মাশরুম। এবং খাদ্য গ্রহণ করার ধরন, এটা মানে কি, এটা হচ্ছে দেখো আমরা যেমন তোমার খাবার চিবিয়ে চিবিয়ে খাই, যেমন হাঁস বলো, মানুষ বলো, ব্যাঙ বলো, তা আমরা কিন্তু তোমার একভাবে তুমি খাবার গ্রহণ করি, কিন্তু গাছ কিন্তু অন্যভাবে তুমি খাবার গ্রহণ করে। তারপর দেখো আকার আকৃতি বলছে অনুবীক্ষণিক, মানে খুবই ক্ষুদ্র। এরকম কি কি হতে পারে? এরকম হতে পারে অ্যামিবা, তারপর তোমার কৃমিগুলা এগুলা, তারপর হাঁটতে পারে। হ্যাঁ, দেখো হাঁটতে পারাটাও কিন্তু আমার জীবের একটা তোমার বৈশিষ্ট্য। কারণ মানুষ, গরু, ছাগল কিন্তু হাঁটতে পারে, কিন্তু ধরো তুমি একটা গাছ চিন্তা করো, আম গাছ, বট গাছ, এগুলো হাঁটতে পারে, এগুলো কিন্তু আমার হাঁটতে পারে না। সাঁতার কাটতে পারে। হ্যাঁ দেখো, সাঁতার কাটতে পারে কিনা এরকম হচ্ছে মাছ, মানুষ এগুলো কিন্তু সাঁতার কাটতে পারে। উঠতে পারে পাখি, মশা, মাছি এগুলো কিন্তু উঠতে পারে। গায়ে লোম আছে। হ্যাঁ, কোন কোন প্রাণীর গায়ে লোম আছে? দেখো আমাদের মানুষের গায়ে তোমার লোম আছে, কুকুর, বিড়াল, বানর এদের গায়ে তোমার লোম আছে। গায়ে পালক আছে কিনা? পালক কিন্তু আবার আমাদের গায়ে নেই। কুকুর, বিড়ালের গায়ে কিন্তু তোমার পালক আছে। কার? হাঁস, মুরগি, পাখি, এই জিনিসগুলোর আমার গায়ে আবার পালক আছে। তারপরে দেখো, তাহলে আমাদের এই ছকটা আশা করি তোমরা বুঝতে পারছো। কারণ আমরা ছক সুন্দর তোমাদের জন্য পূরণ করে দিয়েছি। এখন দেখো তারপরে কি বলছে, বলছে যে যে জীবের বৈশিষ্ট্য না হয় শনাক্ত করা গেল। হ্যাঁ, আমরা কিন্তু লাস্ট ছকটাতে জীবের বৈশিষ্ট্যগুলো শনাক্ত করলাম, কিন্তু জীবের এই বৈশিষ্ট্যগুলো নির্ধারিত হয় কিভাবে? তোমরা ইতিমধ্যে জানো যে জীব জীবের গঠনের একক হচ্ছে কি কোষ। কারণ আমরা কিন্তু পড়ে আসছি যে আমাদের কোষ থেকে কিন্তু একটা কোষ থেকে বিভিন্ন বিভাজনের মাধ্যমে কিন্তু আমাদের জীবের দেহ আসলে তোমার গঠিত হয়। কিন্তু কোষের কোন অংশ জীবের বৈশিষ্ট্যসমূহ ধারণ করে তা আমার জানতে হবে। কারণ একটা কোষের কোন কোন অংশ, পার্টিকুলার কোন অংশটা আমাদের বৈশিষ্ট্যগুলো ধারণ করে। আর এই বৈশিষ্ট্য কিভাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত হয়, মানে প্রজন্ম থেকে প্রজন্মান্তর কি মনে করো যে দাদার থেকে বাবার মধ্যে কিছু তোমার বৈশিষ্ট্য আছে, তা বাবার থেকে দেখবে যে তোমাদের মধ্যে কিছু তোমার বৈশিষ্ট্য আছে। হইতে পারে তা তোমাদের চোখের কালার, গায়ের কালার, বা উচ্চতা, এই জিনিসগুলো দেখবা যে তোমার ফ্যামিলিগত ভাবে অনেক রকম মিল আছে। কারণ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এগুলো তোমার প্রবাহিত হয়। এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার আগে চলো আমরা জীবকোষের গঠন নিয়ে আরেকবার আলোচনা করে আসি। দেখো কি বলছে যে সপ্তম শ্রেণীতে যখন তোমরা ছিলে, তোমরা কিন্তু অবশ্যই এককোষী জীব নিয়ে তোমার লেখাপড়া করছো, এবং বহুকোষী জীব নিয়ে তোমার লেখাপড়া করছো। যে এককোষী জীব কোনগুলোই তোমার অ্যামিবা, এগুলো তুমি বলতে পারো এগুলো এককোষী। কিন্তু বহুকোষী জীবকে যে যে কোনো গাছ বলো বা মানুষ, আমরা কিন্তু বহুকোষী জীব। এগুলো নিয়ে এখন আমরা একটু বিস্তারিত আলোচনা করি। দেখো এখানে একটা তোমাদের ছক দিছে, এই ছকটা তোমাদের পূরণ করতে হবে। এখানে একটা দেখো তোমাদের ছক দেওয়া আছে, এই ছকটা আমাদের পূরণ করতে হবে। কি বলছে তাহলে যে কোষের মূল অঙ্গাণু কি কি আছে তা তুমি মনে করো, এবং নিচে তা নিয়ে লেখো। এখন দেখো এই ছকটাও আমরা তোমাদের জন্য পূরণ করে দিয়েছি। দেখো আমাদের একটা কোষের, আমাদের যে কোষ আছে, যেই কোষগুলা বিভাজনের মাধ্যমে আসলে আমাদের দৈহিক বা শারীরিক বৃদ্ধি ঘটে, ওই কোষে আসলে আমার কি কি অঙ্গাণু থাকে। দেখো কোষে আমার কোষ প্রাচীর থাকে, কোষে আমার কোষ ঝিল্লি থাকে, সাইটোপ্লাজম, রাইবোজোম, গলজি বডি, লাইসোসোম, এন্ডোপ্লাজমিক চালিকা থাকে। তারপরে তোমার মাইটোকন্ড্রিয়া, তারপরে তোমার মাইক্রোটিউবুলস থাকে, সেন্ট্রোসোম, নিউক্লিয়াস, ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ। এই জিনিসগুলো, এখানে যেই জিনিসগুলো বলা হয়েছে, এইগুলো হচ্ছে আমাদের একটি কোষের ভিতরে থাকে। মানে এগুলো হচ্ছে কোষের মূল অঙ্গাণু। এই অঙ্গাণুগুলোর কারণে আমাদের কোষ তোমার
কি বলে তোমার সৃষ্টি হয় এবং এখান থেকে আমাদের বিভাজনের মাধ্যমে আমাদের দৈহিক বৃদ্ধি ঘটে। এখন দেখো তোমাদের আজকে যে সর্বশেষ কোশ্চেন এটা, কারণ আজকে আমরা তোমার কি কি নিয়ে আলোচনা করলাম তার মধ্যে এটা হচ্ছে আমাদের আজকে সর্বশেষ ছক। কি বলছে দেখো, এবার বলো দেখি এই তালিকায় কোন অঙ্গাণু জীবের বৈশিষ্ট্য ধারণ করে। মানে এই তালিকা আমরা যা অনেকগুলো কোষ নিয়ে তোমার আলোচনা করলাম না, মানে অনেকগুলো তোমার অঙ্গাণু নিয়ে, কিন্তু তার মধ্যে কোন কোন অঙ্গাণুগুলো আসলে আমাদের বৈশিষ্ট্য ধারণ করে, জীবের বৈশিষ্ট্য ধারণ করে এবং বংশানুক্রম, ওই যে বললাম যে দাদা থেকে বাবার মধ্যে, বাবা থেকে মা, তোমার মধ্যে বৈশিষ্ট্যগুলো প্রবাহিত, মানে কোন অঙ্গাণুগুলোর জন্য এটা হচ্ছে। এটা কিন্তু আশা করি তোমরা জানো যে আমাদের জীবের সকল বৈশিষ্ট্য হচ্ছে তার ডিএনএ তে জমা থাকে। ডিএনএ দেখবো যে মানুষ তোমার বললেন যে তোমার ডিএনএ টেস্ট করা হয়, মানে কি, মানে তোমার সাথে তোমার বাবার যদি ডিএনএ টেস্ট করো তাহলে দেখবো যে তোমার ডিএনএ তোমার ম্যাচ হয়। সো কারণ বংশ পরম্পরা এটা তোমার আগে আসতেছে। সো এটা হচ্ছে তোমার ডিএনএ ম্যাচ বলি এটাকে আমরা। সো ডিএনএ হচ্ছে আমাদের আসল সকল বৈশিষ্ট্য তোমার ধারণ করে জীবের। আর ডিএনএর যে নির্দিষ্ট অংশে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য থাকে তাকে আমরা বলি জিন। হ্যাঁ, ডিএনএ আবার দেখো, ডিএনএর ভিতরে যে নির্দিষ্ট অংশ আমাদের বৈশিষ্ট্যগুলো বহন করে তা হচ্ছে আমরা বলি জিন। তাহলে দেখো, কোষের ভিতরে আমার নিউক্লিয়াস থাকে, এটা তো আমরা তোমার জানি। তার ভিতরে ডিএনএ কিভাবে থাকে তা তোমাকে এখানে বসে তোমাকে ছবি এঁকে তোমাকে দেখাতে। তাহলে দেখো এই যে এই ঘরটাতে তোমাদের একটা ছবি আঁকতে হবে। এখানে তোমাদের পুরো কোষের একটা তুমি ছবি এঁকে দেখাতে হবে যে তোমার ডিএনএটা তোমার কোন জায়গায় থাকে। সো দেখো আমরা তোমাদের জন্য ছবিটা অলরেডি এঁকে দিয়েছি। তোমরা চাইলে এই ছবিটা একটি স্ক্রিনশট নিয়ে তোমরা রাখতে পারো, রাখার পরে তোমরা এটা নিজেরা তোমার প্র্যাকটিস করতে পারো। দেখো এটা হচ্ছে আমাদের তোমার কোষটা, কোষের ভিতরে আমার থাকে একটা তোমার নিউক্লিয়াস। ছবিটি একটু তোমার ক্লিয়ার না স্ক্রিনশট নেওয়ার কারণে। দেখো আমার এবং থাকে কি তোমার সাইটোপ্লাজম থাকে কোষের ভিতর। আমরা যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস ভিতরে তোমার নিউক্লিয় ঝিল্লি থাকে, নিউক্লিয় টাইপ থাকে, ওই জিনিসগুলো আরো বিস্তারিত আমরা যখন পরবর্তী ক্লাসে উঠবো তখন আমরা জানবো। তারপর দেখো এই দেখো আমার এই যে নিউক্লিওটাইড গুলো তোমার থেকে আমার এখানে ডিএনএ আসছে। এটা হচ্ছে আমাদের তোমার ডিএনএ এর একটা স্ট্রাকচার। এই জিনিসটা হচ্ছে আমাদের তোমার ডিএনএ এর স্ট্রাকচার। আর এটা হচ্ছে যে ক্রোমোজোম। কারণ এই ক্রোমোজোম গুলো হচ্ছে আমার মেইনলি আমাদের বৈশিষ্ট্যগুলো বহন করে। এর ভিতরে আমাদের ক্রোমাটিড থাকে। সো এই জিনিসগুলো আশা করি তোমরা যদি একটু প্র্যাকটিস করো, আঁকো, তাহলে এটা তুমি সুন্দরভাবে আঁকতে পারো। আর তো পরীক্ষা থেকে তো কোশ্চেন আসতে পারে যে ক্রোমোজোম এঁকে দেখাও বা কোষ এঁকে দেখাও বা একটা ডিএনএ এঁকে দেখাও। সো এগুলো তোমাদের আঁকা পারতে হবে। তারপরে দেখো, তারপরে সেশন আমাদের কি বলা হয়েছে, তৃতীয় এবং চতুর্থ সেশন। কারণ আজকে আমরা বলছিলাম যে আজকে আমরা শুধু পঞ্চম সেশন পর্যন্ত আলোচনা করব। তাহলে দেখো তৃতীয় আর চতুর্থ সেশনে কিন্তু আমাদের ওরকম কোনো কাজ দেওয়া নাই। তারপর আমরা একটু করি। কি বলছে যে কোষে জীবের বৈশিষ্ট্য কত সংরক্ষিত থাকে তা তো আমরা তোমার আগের সেশনে তোমার জানলাম। এখন দেখো তোমার কি বলা হয়েছে, এখন প্রশ্ন হলো এই অজস্র জীবের বৈশিষ্ট্য সমূহ কিভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম প্রবাহিত। হ্যাঁ, ওই যে বললাম যে তোমার বংশ পরম্পরা কিভাবে তোমাদের বৈশিষ্ট্যগুলো প্রবাহিত হয়। শৈশব থেকে বৃদ্ধকাল পর্যন্ত একই বৈশিষ্ট্যকে আমরা তোমার বয়ে নিয়ে বেড়াই কিনা। মনে করো আমাদের ছোটবেলা আমাদের যেরকম বৈশিষ্ট্য ছিল, দৈহিক বৈশিষ্ট্য, ওটাকে আমরা সারা জীবন বয়ে নিয়ে তোমার বেড়াই কিনা। এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে আগে আমাদের বুঝতে হবে যে শারীরিক বৃদ্ধি এবং বংশবৃদ্ধি কিভাবে ঘটে। জীবের বৃদ্ধি বা বংশবৃদ্ধির জন্য কোষীয় পর্যায়ে যে ঘটনাটি ঘটে তা হচ্ছে কোষ বিভাজন। হ্যাঁ, দেখো আমি কিন্তু আগে বলছিলাম যে আমাদের জীবের যে দৈহিক বৃদ্ধি বলো বা বংশে পরম্পরায় যে তোমার বৃদ্ধি হয়, তার জন্য আমাদের যে জিনিসটা তা হচ্ছে আমাদের কোষ বিভাজন। দেখো কোষ বিভাজনের মাধ্যমে আমাদের কোষের সংখ্যা বৃদ্ধি পায়, এভাবে আমাদের দৈহিক বৃদ্ধি তোমার ঘটে। এই বিভাজনকে আবার বিভিন্ন রকমের হয়। কি কি হতে পারে আমরা অলরেডি জানি, আমাদের মাইটোসিস কোষ বিভাজন এবং মিয়োসিস কোষ বিভাজন হয়। তা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে। দেখো এখানে কি বলছে, এর আগে সবুজ বন্ধুর চিকন অভিজ্ঞতা চলাকালে তোমরা অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস কোষ বিভাজন সম্পর্কে তোমরা আগেই জেনেছো। আমাদের কিন্তু অ্যামাইটোসিস কোষ বিভাজনটা তোমার মেনলি
অ্যামিবা এই সকল প্রাণীতে হয়। আর মাইটোসিস মিওসিসটা মেনলি কি বলে তোমার জীবের মানে মানুষ উদ্ভিদ এই জিনিসগুলোর ভিতরে হয়ে থাকে। এই দেখো এখানে কিন্তু তাই আমরা বলছি যে এককোষী জীব অ্যামিবা, আমি তোমাকে আগে বলছিলাম এককোষী জীব, তার ক্ষেত্রে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া হয়। এবং বহুকোষী জীব যারা আমরা মানুষ, আমাদের ক্ষেত্রে তোমার মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আমাদের কি বলে যে একটা কোষ বিভাজিত হয়ে তোমার দুইটা নতুন কোষ তৈরি করে। তাহলে দেখো একটা কোষ থেকে তোমার দুইটা কোষ আসে, দুইটা থেকে তোমার চারটা কোষ হয়, এভাবে আমাদের তোমার কোষ বৃদ্ধি পায় এবং কোষ বৃদ্ধি পাওয়ার মাধ্যমে আমাদের দৈহিক গঠন বৃদ্ধি হয়। তাহলে এখন দেখো আমাদের যে অন্য আরেকটি কি বল কোষ বিভাজন আছে তা হচ্ছে মিওসিস। মিওসিসের ধাপগুলো নিয়ে তোমরা দলে দলে আলোচনা করবে, কারণ আমরা আগে তোমার মিওসিস ধাপগুলো আলোচনা করেছি। এর মধ্যে আমাদের মিওসিস 1 মিওসিস 2 তা তোমাদের বলছে খাতায় লিখতে বা তোমার বোর্ডে লিখতে, এবং এগুলোর জন্য তুমি টিচারের সহায়তা তুমি নিবা, টিচারের সাথে তুমি আলোচনা করবা ক্লাসে। তারপরে দেখো আমরা আমাদের আজকের সর্বশেষ সেশন যেটি আছে পঞ্চম সেশনটিতে আসলাম। এখন আমরা এখানে আমাদের একটু তোমার কাজ দেওয়া আছে, এই কাজটা আমরা পরবর্তীতে এখন তোমার দেখবো। কি বলছে যে এবার জীবের বৈশিষ্ট্য অনুযায়ী সাজানোর পালা। পৃথিবীর সকল জীবকে যদি একটি পরিবার হিসেবে ধরা হয় তাহলে এই পরিবার বংশলতিকা তোমার কেমন হয়, মানে পৃথিবীর সমস্ত জীবকে যদি আমরা একটা পরিবার হিসেবে চিন্তা করি, এই জীবে এই জীবদের কিভাবে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীভুক্ত করা যায়, এরা কিভাবে নিজেদের মধ্যে সম্পর্কযুক্ত, এই বিষয়ে ভালোভাবে বুঝতে লাগে আমাদের কি জানতে হবে, যে আমাদের বংশগতি নির্ধারণে ডিএনএ এর ভূমিকা বুঝতে হবে। কারণ আমরা কিন্তু অলরেডি তো পড়ে আসছি যে আমাদের বংশগতি নির্ধারণের ভূমিকা কার হাতে থাকে, ডিএনএ এর হাতে। ডিএনএ এর ভিতর জিন আছে, ওটার দ্বারা মেনলি আমাদের বংশগতি নির্ধারণ হয়। তারপর দেখো তুমি কি বলছে, যৌন প্রজননের ক্ষেত্রে বাবা মায়ের বৈশিষ্ট্যগুলো ডিএনএ এর মাধ্যমে হ্যাঁ দেখো তোমরা অনেক সময় তুমি লক্ষ্য করবা যে তোমাদের বাবা মার মধ্যে যে কোনো কারো একটা স্পেসিফিক বৈশিষ্ট্য তোমার ভিতরে আসতে পারে, হতে পারে তা তোমার গায়ের কালার, হতে পারে তোমার চোখের কালার, বা তুমি শারীরিক গঠনটা দেখবো অনেক ক্ষেত্রে তোমাদের বাবা মার মতো। কেন? কারণ এরা হচ্ছে তাদের ডিএনএ এর মাধ্যমে, মগর এটা হচ্ছে মেনলি আমাদের ডিএনএ এর মাধ্যমে আমাদের দেহে এসে পড়ে বাবা মার থেকে। অনুসন্ধানী পাঠ থেকে তোমরা যখন অনুসন্ধানী পাঠটা আশা করি তোমরা মিওসিস কোষ বিভাজন মাইটোসিস কোষ বিভাজন নিয়ে খুব ভালোভাবে আলোচনা করছো। ওই ক্লাসগুলো তোমরা আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবং দেখো এখানে তোমার বলা হয়েছে তাহলে দেখো আমরা একটা জিনিস কিন্তু বুঝতে পারলাম যে অনুশীলন বই পড়তে লাগে আমাদের অবশ্যই অনুসন্ধানী পাঠটা খুব ভালোভাবে পড়ে আসতে হবে, কারণ ওখানে ডিটেলস আলোচনা করা থাকে আর এই বই আমাদের কাজগুলো থাকে। তাহলে দেখো কি বলছে, অনুসন্ধানী পাঠ থেকে মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব এবং বংশগতি নির্ধারণে ক্রোমোজোম এবং ডিএনএ এর ভূমিকা সম্পর্কে পড়ে নাও। হ্যাঁ, অনুসন্ধানী পাঠ থেকে তোমরা মিওসিস কোষ বিভাজন আমাদের গুরুত্বটা তোমরা পড়বা এবং বংশগতি নির্ধারণে ক্রোমোজোম এবং ডিএনএ ভূমিকাগুলো তোমরা সব অনুসন্ধানী পাঠেই পড়তে পারবে। কারণ মাইটোসিস কোষ বিভাজন মেইনলি আমাদের দৈহিক বৃদ্ধি ঘটায় এবং মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে হচ্ছে আমাদের যে বংশগতি নির্ধারণ তা হয়ে থাকে। এখন দেখো বুঝতেই পারছো যে ডিএনএ তে জীবের বৈশিষ্ট্য লিপিবদ্ধ থাকে, এটা আমরা আগেই বলে আসছি, এবং যৌন প্রজননের ক্ষেত্রে সেই বৈশিষ্ট্যগুলো মিওসিসের মাধ্যমে পরের প্রজন্মে যায়। মানে কি তোমার বাবা মার ভিতরে যেই বৈশিষ্ট্যগুলো আছে তার বেশিরভাগ বৈশিষ্ট্য দেখবা যে যৌন প্রজননের ক্ষেত্রে ওই মিওসিস বিভাজনের মাধ্যমে পরের প্রজন্মে যায়। এবার একটু ভেবে দেখো, দেখো এখানে একটা তোমাকে কাজ দিছে, এবার একটু ভেবে দেখো পৃথিবী জুড়ে জীবজগতের যে অফুরন্ত বৈচিত্র্য বিদ্যমান তাতে এই মিওসিস কোষ বিভাজনের কি ভূমিকা আছে, সবার সঙ্গে তোমরা আলোচনা করো। তাহলে দেখো এই কোশ্চেনটার উত্তর আমরা এখানে দিয়ে দিয়েছি তোমাদের জন্য। দেখো এখানে কি বলা হয়েছে যে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া একটি ডিপ্লয় মানে একটা তোমার 2n একটা কোষ থাকে। ধরো তোমাদের এখানে একটি 2n 2n একটা মাতৃকোষ থাকে। এই 2n বিভাজিত হয়ে তোমার 4টা হ্যাপ্লয়েড n তৈরি হয়। মনে করো তোমার বাবা মা থেকে আসে n n এবং তোমার বাবা থেকে আসে n n, মার থেকে ধরো আসে তোমার n n। এইভাবে
ধরো আবার এই এন আর এই এন, এটা কি তোমার ধরো তোমার বাবার থেকে আসছে, আর এই এনটা আসছে তোমার মার থেকে, এই দুইটা মিলে একটা তোমার 2n জাইগোট তৈরি করে। দেখো এখানে কি তোমার তাই বলা হয়েছে না যে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া একটি ডিপ্লয়েড মাতৃকোষ বিভাজিত হয়ে তোমার 4টে হ্যাপ্লয়েড জনন কোষ আসে, এবং এই সৃষ্ট দুটি তোমার ডিপ্লয়েড পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষ মিলে একটি 2n জাইগোট তৈরি করে। ফলে প্রজাতির ধারা অক্ষুণ্ণ থাকে। এই যে দেখো, কারণ দেখো তোমার পিতা মাতা দুজনের থেকে যেহেতু তোমার কিছু তোমার বৈশিষ্ট্য আসলো, তাহলে তোমার প্রজাতির ধারাটা তোমার অক্ষুণ্ণ থাকে। এভাবে মিওসিস বিভাজনের সময় নিউক্লিয়াস দুইবার কিন্তু ক্রোমোজোম তোমার একবার বিভাজিত হয়। ফলে জনন কোষগুলোতে মাতৃকোষের চারিত্রিক বৈশিষ্ট্য মিশ্রিত হয়ে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। এর মানে কি, মিওসিস বিভাজনের সময় নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় কিন্তু ক্রোমোজোম আমার একবার বিভাজিত হয়। ফলে জনন কোষগুলোর মাতৃকোষে চারিত্রিক বৈশিষ্ট্য মিশ্রিত হয়ে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। এই ছিল আজকে আমাদের প্রথম 5টা সেশন নিয়ে আলোচনা। পরবর্তী ক্লাসগুলোতে আমরা পরের সেশনগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আশা করি আমাদের এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। সো তোমরা এই চ্যাপ্টারটি সম্পূর্ণভাবে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।